হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন নিয়ে। সো এটা মিলে আমাদের পর্ব 2। এর আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পর্ব 1 এর ভিডিওটা আপলোড করা হয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবা। সো আজকে এই ভিডিওতে মিলে আমি আলোচনা করব যে অর্থনৈতিক রসায়নের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় সিকিউ প্লাস এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্ট, সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, যে ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। তো আমি আশা করবো এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কোন কোন জায়গা থেকে আমাদের সিকিউ কোশ্চেন চলে আসতে পারে সৃজনশীলের জন্য এবং কোন কোন জায়গা থেকে এমসিকিউ কোশ্চেন চলে আসতে পারে বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য, সেটা সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা তুমি পেয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে যেটা নিয়ে আমরা শুরু করবো সেটা হলো যে বাংলাদেশের রসায়ন শিল্প নিয়ে, তাই না? সো বাংলাদেশের রসায়ন শিল্প থেকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা কি বিসিআইসি। সো বিসিআইসি কেন আমরা এটা সম্পর্কে জানবো? সো প্রথম কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে বিসিআইসির পূর্ণরূপ কি? তাহলে কি লিখবো? যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। তো এটা কেন আমরা পড়বো? কারণ কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে সরকারি রাসায়নিক কারখানা পরিচালনা করে কে? তাহলে কি বলবো? বিসিআইসি। অর্থাৎ বিসিআইসি সরকারি রাসায়নিক কারখানা কি করে? পরিচালনা করে। তারপরে আমাদের বাংলাদেশে অনেকগুলো কারখানা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। তো সেই গুরুত্বপূর্ণ কারখানাগুলো জাস্ট কোথায় অবস্থিত এবং কত সালে অবস্থিত সেটা সম্পর্কে আমাদের জানা লাগবে। তো প্রথমে যে ইনফরমেশনগুলো জানা লাগবে সেগুলো আমি বোর্ডে তুলে ধরছি, এক এক করে আমরা যাচ্ছি। তো প্রথমে যেটা আমরা জানবো যে ছাতক সিমেন্ট কারখানা বা ছাতক সিমেন্ট কোম্পানি। সো এটা কত সালে আবিষ্কার করা হয় এটা আমাদের মনে রাখতে হবে। সেটা প্রতিষ্ঠিত হয় 1938 সালে। আর একটা কথা মনে রাখতে হবে, এটা সর্বপ্রাচীন কারখানা হলো কোনটা? ছাতক সিমেন্ট কোম্পানি। সো আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যান্সার, কিন্তু কোশ্চেন এভাবে চলে আসতে পারে যে সর্বপ্রাচীন কারখানা কোনটি? তাহলে কি বলবো? ছাতক সিমেন্ট কোম্পানি হলো সর্বপ্রাচীন কারখানা, যেটা প্রতিষ্ঠা হয় কত সালে? 1938 সালে। সো কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে ছাতক সিমেন্ট কোম্পানি কোন জায়গায় অবস্থিত? তাহলে কি মনে রাখবো? সেটা কোথায় অবস্থিত? সুনামগঞ্জে অবস্থিত। তারপরে যেটা সম্পর্কে জানবো সেটা হলো কর্ণফুলী পেপার মিলস। তো কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? তাহলে কি বলবো? সেটা হলো চট্টগ্রামের চন্দ্রঘোনাতে অবস্থিত। তারপরে যেটা পড়তে হবে যে হার্ডবোর্ড মিলস এটা কোথায় অবস্থিত? তাহলে মনে রাখতে হবে যে হার্ডবোর্ড মিলস খুলনার খালিশপুরে অবস্থিত। আর কোশ্চেন এভাবে আসতে পারে যে হার্ডবোর্ড মিলস এই খুলনার খালিশপুরে কত সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে? 1968 সালে। তারপর যেটা পড়তে হবে যে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এটা কোথায় অবস্থিত? তাহলে কোশ্চেন আসতে পারে যে গ্লাস শিট ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তাহলে কি বলবো? চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত। তারপরে যেটা বলবো যে স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তাহলে কোশ্চেনে চলে আসতে পারে যে স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তাহলে কি বলবো? ঢাকার মিরপুরে অবস্থিত। তারপর যেটা বলবো যে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তাহলে কি কোথায় অবস্থিত? সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত। তারপর বলতে হবে টিএসপি কমপ্লেক্স লিমিটেড এটা কোথায় অবস্থিত? তাহলে কোথায় বলবো? চট্টগ্রামের নর্থ পতেঙ্গায় অবস্থিত। তারপরে যেটা পড়তে হবে সেটা কি? সেটা হলো যে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড কোথায় অবস্থিত? তাহলে বলবো কোথায়? সেটা হলো নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত। তারপর যেটা পড়তে হবে যে কোশ্চেন যদি এভাবে চলে আসে যে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড এটা কোথায় অবস্থিত? তাহলে কোথায় বলবো? ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে অবস্থিত। তারপরে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা কি? যে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড কোথায় অবস্থিত? তাহলে কি বলবো? সেটা কোথায় অবস্থিত? নরসিংদীর পলাশে অবস্থিত। তো জায়গার নামগুলো অবশ্যই তোমাকে মনে রাখতেই হবে এমসিকিউর জন্য। তারপরে যেটা পড়তে হবে যে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড কোথায় অবস্থিত? তাহলে কোথায় অবস্থিত? সেটা চট্টগ্রামের রাঙ্গাদিঘায় অবস্থিত। কারণ এই যে এমসিকিউর জন্য যেমন তুমি এই জায়গাগুলোর নামগুলো মনে রাখবা, প্লাস দেখবা যে তোমাদের বোর্ড পরীক্ষায় ক নাম্বার জ্ঞানগুলোকেও কিন্তু এখান থেকে তথ্য চলে আসতে পারে। তারপর যেটা বলবো যে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কোথায় অবস্থিত? তাহলে যেটা কোথায় অবস্থিত? জামালপুরের তারাকান্দিতে অবস্থিত। তারপর যেটা বলতে হবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এটা কোথায় অবস্থিত? তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই মনে রাখবা। সেটা কি? যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কত সালে আবিষ্কার হয় বা প্রতিষ্ঠিত হয়? সেটা কত সালে? 1995 সালে। তারপর পড়তে হবে এটা কোথায় অবস্থিত? তাহলে মনে হয় কোথায়? চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে। এমসিকিউ আসতে পারে চট্টগ্রাম কর্ণফুলী নদীর কোন পাশে অবস্থিত? তাহলে মনে হয় কোথায়? দক্ষিণ পাশে অবস্থিত।
তারপর যেটা করতে হবে, এটা আরো গুরুত্বপূর্ণ, যে এই যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইউরিয়া কারখানা। কোশ্চেনটা এইভাবে চলে আসতে পারে, বাংলাদেশের সবচেয়ে বড় ইউরিয়া কারখানা কোনটি? তাহলে কোনটি বলবো? কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। সর্বশেষ যেটা করতে হবে সেটা কি, যে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কোথায় অবস্থিত? তাহলে মনে রাখবো, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি কোথায় অবস্থিত? চট্টগ্রামের রাঙ্গাদিয়ে অবস্থিত। তাহলে চট্টগ্রাম রাঙ্গাদিয়ে কিন্তু আরেকটা আমাদের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডও কিন্তু অবস্থিত। সো এই ইনফরমেশনগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তো এখন আমরা ইউরিয়া সম্পর্কে জানবো। সো ইউরিয়া থেকে কি প্রথমে পড়তে হবে? যেটা পড়তে হবে, যে আমাদের যে কোশ্চেনটা চলে আসছে যে আদর্শ রাসায়নিক সার কোনটি, তাহলে মনে রাখবো ইউরিয়া। অর্থাৎ ইউরিয়া হলো বিশেষ উপযোগী একটি আদর্শ সার। সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা পড়তে হবে সেটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট, যে ইউরিয়া উৎপাদনের মূলনীতি। এটা অনেকবার আমাদের বিভিন্ন বোর্ডে ইউরিয়া উৎপাদনের মূলনীতিটা চলে আসছে। আবার এই ইউরিয়া উৎপাদনের মূলনীতিটা দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে, যেহেতু এখন রিটেন অংশে চলে আসছে। সো অনেক ধরনের অ্যাডমিশন টেস্টে রিটেন অংশে কিন্তু এটা চলে আসে যে ইউরিয়া উৎপাদনের মূলনীতিটা লিখো। সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই ইউরিয়া উৎপাদনটা কীভাবে হচ্ছে, সো সেটা একটু ভালোভাবে বুঝবো। সো ইউরিয়া উৎপাদনের মূলনীতি হিসেবে সর্বপ্রথম যেটা ঘটে, যে প্রাকৃতিক গ্যাস থেকে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সেই হাইড্রোজেন গ্যাসের সাথে যখন আমরা কি করি, সে 3 অণু হাইড্রোজেন গ্যাস এবং নাইট্রোজেনের বিক্রিয়া ঘটায় কার উপস্থিতিতে? আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সালফেটিক অ্যাসিড, এবং তাপমাত্রা আমরা কত রাখবো? 500 ডিগ্রি সেলসিয়াস, চাপ থাকবে 200 অ্যাটমসফিয়ার। তখন কি উৎপন্ন হবে? আমাদের অ্যামোনিয়াটা উৎপন্ন হবে। সো অ্যামোনিয়াটা কিন্তু ইউরিয়া সার উৎপাদন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অ্যামোনিয়াটা উৎপন্ন হলো। পরবর্তীতে কি হয়? KHCO3, সেখানকে যদি তাপ দেয় সেখান থেকে উৎপন্ন হয় 2 অণু কার্বন ট্রাইঅক্সাইড, সালফুরিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড। সো এখানকার এই যে কার্বন ডাই অক্সাইড, এটাও কিন্তু আমাদের ইউরিয়া সার তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে কি ঘটে? এই অ্যামোনিয়া এবং এই কার্বন ডাই অক্সাইড, এই দুটা মিক্সড হয়ে কি তৈরি করে? ইউরিয়া তৈরি করে। তাহলে কোশ্চেনটা এইভাবে যদি চলে আসে যে ইউরিয়া তৈরির মূল বিক্রিয়কগুলো কি, তাহলে কি বলবো? অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার উপস্থিতিতে? 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 130 অ্যাটমসফিয়ার চাপে উৎপন্ন করে। অ্যামোনিয়া কার্বনেট থেকে যদি আমরা সেটাকে যদি নিরোধিত করি কার উপস্থিতিতে? 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 130 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে কি ঘটবে? সেখান থেকে ইউরিয়াটা তৈরি হয়ে যাবে এবং উপজাত হিসেবে উৎপন্ন হবে পানি। সো কিভাবে ঘটে? সো এখান থেকে দুটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা অক্সিজেন বের হয়ে, নিরোধিত হয়ে বের হয়ে পানি হয়ে যায়, আর সেখানে তৈরি হয়ে যায় ইউরিয়া। সো এভাবে কিন্তু খুব সহজে কি তৈরি করা যায়? ইউরিয়া তৈরি করা যায়। ইউরিয়াটা কিভাবে আমাদের তৈরি করা হচ্ছে, এই প্রক্রিয়ার যে প্রত্যেকটা ধাপ, এই ধাপগুলো খুব ভালোভাবে মনে রাখবো, কারণ আমাদের পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য যে ইউরিয়া উৎপাদনের মূলনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যেটা পড়বো, যে আমরা ইউরিয়ার ব্যবহারটা সম্পর্কে জানবো, অর্থাৎ ইউরিয়াটা কোথায় কোথায় ব্যবহার করা হয়। সো ইউরিয়া সার যে মেন কাজে যেটাতে ব্যবহার করা হয়, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রোটিন সরবরাহ করে কে? ইউরিয়া। সো আরেকটা ইনফরমেশন মনে রাখবো, যে পটাশ সার তাহলে কি করে? সো পটাশ সার করে কি? ফুল ফল ধারণে বিশেষ ভূমিকা রাখে। সো এই দুইটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সর্বশেষ যেটা বলবো, যে ইউরিয়া শিল্পের কিন্তু কিছু দূষক আছে। অর্থাৎ কি দূষক আছে? যে এক নম্বর হলো গ্যাসীয় দূষক হিসেবে থাকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং NOx। আবার 2 নম্বর হলো বর্জ্য পানিতে দূষক হিসেবে থাকে কি? অ্যামোনিয়া, মিথানল, ইউরিয়া ও নাইট্রোজেন কিন্তু দূষক হিসেবে কাজ করে। আবার কঠিন দূষক হিসেবে কি থাকে? হাইড্রোজেন গ্যাস থাকে এবং প্লাস্টিক ব্যাগ থাকে। সো এই কয়েকটা কিন্তু ইউরিয়া শিল্পের দূষক। সো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসতে পারে যে নিচের কোনটি ইউরিয়া শিল্পের দূষক, তখন আমরা এই কয়েকটা নাম অবশ্যই ভালোভাবে মনে রাখবো। তারপরে দেখো যে এখানে একটা আমাদের এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ, প্রায় সময় চলে আসছে যে BSMC-র পুনরূপ কি? তাহলে কি বলবো? বাংলাদেশ সুগার মিল কর্পোরেশন। আবার BFAIC এর পুনরূপ কি? বাংলাদেশ ফুড এলিট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আবার এই দেখো BSMC আর BFAIC, এই দুটা মিক্স করে যেটা তৈরি হয়, যে কর্পোরেশনটা তৈরি হয় সেটা কি? BSFIC। সো এটা কি? বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। সো এটার পুনরূপ দুটো একটু মনে রাখবো, যে প্রায় সময় দেখা যায় আমরা এমসিকিউতে চলে আসে যে এগুলোর পুনরূপ কি। তাহলে মনে রাখবো এই দুইটা কর্পোরেশন মিলে তৈরি করে কি? এই যে BSFIC কর্পোরেশনটা তৈরি হয়ে যায়। এখন আমরা কাজ সম্পর্কে পড়বো। সো কাজ বা গ্লাস, এটার মিলে কিন্তু নির্দিষ্ট কোনো সংকেত নেই, কিন্তু মোটামুটি একটা সংকেত যেটাকে আমাদের সংযুক্তি ধরে নেওয়া হয়, সেটা কি? যে কাজকে মেনলি যে সংযুক্তির মাধ্যমে সাধারণত প্রকাশ করা সেটা হলো সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট।
যেটা কি সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং অবশ্যই 6 অণু কি সিলিকা। সো আমাদের মাঝে মধ্যে প্রায় সময় দেখা যায় এটাই আমাদের এমসিকিউ প্রথমে চলে আসে যে কাচের জন্য যে সাধারণ যে সংযুক্তিটা কত সেটা লিখতে বলে। তাহলে আমরা কি লিখবো, আমরা এই যে সংকেতটা আছে সেই সংকেতটা লিখবো। তারপর যেটা আমাদের পড়া লাগবে যে আমাদের কোশ্চেন যদি চলে আসে যে কাচ কি, তাহলে আমরা কি লিখবো, কাচ হলো উচ্চ সান্দ্রতা সম্পন্ন অত্যাধিক শীতলকৃত তরল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের জ্ঞানমূলক কোশ্চেন বা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো। তারপর করতে হবে যে সাধারণ গলন তাপমাত্রা কত, অর্থাৎ কাচের সাধারণ গলন তাপমাত্রা কত 500 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ গলন তাপমাত্রা কত 1300 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। তারপর যেটা করবো যে কাচের এনিলিং বা কোমলায়ন তাপমাত্রা কত, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আমাদের বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশন টেস্টে চলে আসছে। তাহলে মনে রাখবো সেটা কত 450 ডিগ্রি থেকে 480 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তারপর যেটা করতে হবে যে কাচের সান্দ্রতা কত, তাহলে এটা মনে রাখবো কত, কাচের সান্দ্রতা কত 10⁻13 পয়সন। সো এটা আমরা মনে রাখবো। তারপরে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি, যে কাচের মূল উপাদানগুলো কি কি। অনেকবার অনেক জায়গায় বোর্ড পরীক্ষায়ও প্লাস অ্যাডমিশন টেস্টে এখান থেকে আমাদের প্রায় সময় কোশ্চেনটা চলে আসে যে কাচের মূল উপাদানগুলো কি কি। তাহলে কি কি বলবো, সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট যেটা প্রতীক, আর কেক অ্যাশ যেটা সোডিয়াম সালফেট এটা, আর একটা হলো চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইড, আর একটা হলো সিলিকা বা বালি। সো এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য প্লাস জ্ঞানমূলকের জন্য। সো এটা আমরা মনে রাখবো যে কাচের মূল উপাদানগুলা কি কি। সো এখন আমরা যেটা করবো সেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষার জন্য বা অ্যাডমিশন টেস্টের রিটেন পার্টের জন্য, যে আমাদের প্রায় সময় আমাদের দিয়ে দেয় যে কাচ উৎপাদনের মূলনীতিটি লেখো, অর্থাৎ কাচ কিভাবে উৎপাদন করা যায়, তাহলে কিভাবে তৈরি করা যায়। সো আমরা জানি কাচ উৎপাদন করতে মূল উপাদানগুলো কি কি লাগে, আমাদের সোডা অ্যাশ লাগে, চুনা পাথর লাগে, সিলিকা বা বালি যেটা লাগে। সো এই তিনটা কি করে, বিক্রিয়া করে। বিক্রিয়া করে কার উপস্থিতিতে 1450 ডিগ্রি সেলসিয়াস হতে প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে যদি এটা বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়ে যায়, আমাদের কাচ উৎপন্ন হয়ে যায়। এই যে কাচের সংকেতটা কিন্তু আমরা পড়ে আসছি, সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট উৎপন্ন হয় এবং উপজাত হিসেবে উৎপন্ন হয় কি, কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে কাচ উৎপাদনের মূলনীতি এটা অবশ্যই আমরা মনে রাখবো যে কাচ কিভাবে উৎপন্ন করা হচ্ছে, বা কোশ্চেনটা এইভাবেও চলে আসতে পারে কাচ উৎপাদন করতে কি কি বিক্রিয়ক ব্যবহার করা হয়। তাহলে কি কি বিক্রিয়ক ব্যবহার করা হয়, সোডা অ্যাশ, চুনা পাথর এবং সিলিকা। তারপর যেটা করতে হবে যে কাচের গৌণ উপাদানগুলো কি কি। তাহলে কাচের গৌণ উপাদানগুলো কি কি, একটা হলো চীনামাটি বা কেওলিন। সো আমাদের প্রায় সময় অনেকবার অনেক জায়গায় আমাদের এটাই চলে আসে যে চীনামাটি বা কেওলিন এর সংকেতটা কি। তাহলে আমরা কি লিখবো, অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 অণু সিলিকা এবং 2 অণু পানি। সো এই যে চীনামাটি বা কেওলিনের যে সংকেতটা আছে এই সংকেতটা খুব ভালোভাবে মনে রাখবো। আমাদের অনেক জায়গায় প্রায় সময় চলে আসে যে চীনামাটির সংকেতটি লিখো, বা এইভাবে চলে আসতে পারে কাচের গৌণ উপাদান কোনটি। তাহলে আমরা কি লিখবো, চীনামাটিটাও দিব। আর কি লিখবো, বোরিক অ্যাসিড। আমাদের প্রায় সময় চলে আসে যে বোরিক অ্যাসিডের সংকেতটি লেখো। তাহলে কি লিখবো, H3BO3। সো এটাও কিন্তু কাচের গৌণ উপাদান। তারপর যেটা বলবো যে পটাশ, মনে রাখবো পটাশের সংকেত কি, K2CO3। এটাও কিন্তু কাচের গৌণ উপাদান। আরেকটা কি, বোরাক্স। সো এটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, যা অনেকবার দেখা যায় অনেক জায়গায় আমাদের চলে আসে কাচের গৌণ উপাদান যে বোরাক্স, এই বোরাক্সের সংকেতটি লেখো। তাহলে সংকেতটি কি হবে, সোডিয়াম 2B4O7। তারপর করতে হবে কি, BaSO4, এটাও কিন্তু কাচের গৌণ উপাদান। BaCO3 বেরিয়াম কার্বনেট, এটাও কিন্তু কাচের গৌণ উপাদান। আরেকটা কি, জিঙ্ক কার্বনেট, এটাও কাচের গৌণ উপাদান। আরেকটা হলো যে ভাঙা কাচ, ভাঙা কাচও কিন্তু কাচের গৌণ উপাদান। সো মনে রাখবা যে ভাঙা কাচকে কিন্তু বলা হয় কুলেট বা যেটাকে বলা হয় কিউলেট। সো এটা আমরা মনে রাখবো। প্রায় সময় এমসিকিউ চলে আসে যে ভাঙা কাচের অপর নাম কি, তাহলে কি মনে রাখবো, কিউলেট বা কুলেট। তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, আমাদের অনেকবার অনেক জায়গায় চলে আসছে যে রঙিন কাচ তৈরির উপাদানগুলো কি কি। সো তাহলে মনে রাখবো যে রঙিন কাচ তৈরি করতে, যেমন সবুজ রঙের কাচ তৈরি করতে যেটা ব্যবহার করা হয় FAO। সো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আবার যদি চলে আসছে হলুদ এবং যদি কাচ তৈরি করতে বলে তাহলে কোন আমাদের যৌগটা লাগবে, সেটা হলো Fe2O3। আবার যদি বর্ণহীন কাচ তৈরি করতে বলে তাহলে আমরা কি করব, যেটা ব্যবহার করব ম্যাঙ্গানিজ অক্সাইড। আবার কাচের রঙিন করতে যে যে আরো উপাদানগুলো যেগুলো লাগে সেটা কি লাগে, কপার অক্সাইড, তারপর আমাদের Cr2O3, আর হলো NiO। এই কয়েকটা কিন্তু রঙিন কাচ তৈরির উপাদান। এই কয়েকটা যৌগের নাম আমরা মনে রাখবো, কারণ প্রায় সময় এমসিকিউ তো দিয়ে দেয়
রঙিন কাস্তের উপাদানগুলো লিখো, তখন কিন্তু আমাদের লেখা লাগবে, যেগুলো থাকবে সেগুলো আমাদের ফাইন্ড আউট করে সঠিক অ্যান্সারটা বের করতে হবে। তারপর যেটা করতে হবে যে অস্বচ্ছ কাস্তের উপাদানগুলো কি কি, অর্থাৎ কাজটা অস্বচ্ছ তৈরি করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা কি, অ্যান্টিমনি লাগে, টিন লাগে, তারপর আমাদের আর্সেনিক অক্সাইড যেমন AS2O AS2S, সো এই কয়েকটা কিন্তু কি লাগে, অস্বচ্ছ কাজ তৈরি করতে লাগে। তারপর যেটা করতে হবে যে কাচের আবদ্ধ গ্যাস, আমরা কিন্তু মাঝে মধ্যে দেখি যে কাচের ভিতরে যে আমাদের বুদবুদ আকারে কিছু একটা থাকে, যেটা থাকে সেটা মেলে থাকে কার্বন ডাই অক্সাইড বা কার্বন সালফার ডাই অক্সাইড। সো এই যে বুদবুদ থাকে সেই বুদবুদটা দূর করতে হবে, সেটা যেন রাখা যাবে না। সেটা দূর করার জন্য কি ব্যবহার করা হয়, আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় এবং অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। সো আমাদের কোশ্চেনটা এইভাবে চলে আসে যে কাছে আবদ্ধ গ্যাস বুদবুদ, যে আবদ্ধ গ্যাসের যে বুদবুদটা সেটা দূর করার জন্য কি কি লাগে, তাহলে এই যে তিনটা যৌগ আছে এই তিনটা যৌগ কিন্তু লাগে। তারপরে যেটা করতে হবে যে কাচের এই রাসায়নিক স্থায়িত্ব বৃদ্ধির উপাদানটি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। আমাদের অনেকবার অনেক জায়গায় অলরেডি চলে আসছে, সামনে আমাদের আসতে পারে। যে মনে রাখবো যে কাচের রাসায়নিক স্থায়িত্ব বৃদ্ধির জন্য যেটা লাগে সেটা হলো বোরাক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ, বোরাক্সের সংকেতটাও মনে রাখবো। তারপর যেটা করবো যে কাচের উপর নকশা, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় অ্যাডমিশন টেস্টে প্রায় সময় চলে আসে যে কাচের উপর নকশা, অর্থাৎ কাচের উপর আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাসা বাড়িতে যে কাজগুলো ব্যবহার করি সেখানে দেখবো যে তার উপরে বা দরজায় যে কাজগুলো তার উপরে বিভিন্ন ধরনের নকশা থাকে। সেই নকশাটা করার জন্য যেটা ব্যবহার করা হয়, অর্থাৎ কাচ ক্ষয়কারী উপাদান হিসেবে কি ব্যবহার করা হয়, এইসিড ব্যবহার করা হয়, আর হলো হাইড্রোক্লোরোসিলিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই দুইটা যৌগের নাম মনে রাখবেন। সর্বশেষ যেটা মনে রাখবো সেটা কি, যে মনে রাখবো যে কাচ কিন্তু কুপরিবাহী পদার্থ। সো কাচ থেকে এই কয়েকটা পড়তে হবে এবং এরপর কাচের যার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। সো এখন আমাদের পড়তে হবে কাচের প্রকারভেদ সম্পর্কে, অর্থাৎ কাচ কয় প্রকার। সো মনে রাখবো কাচ কয় প্রকার, 8 প্রকার। সো এই 8টা প্রকারের আমাদের কি কি মেনলি পড়তে হবে এখান থেকে তার যে 8টা প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলোর নামটা জানতে হবে, তার সংকেতটা জানতে হবে এবং তার ব্যবহারটা জানতে হবে। কারণ দেখা যায় যে এই যে কয়েকটা আমাদের 8টার নাম দেওয়া আছে এখান থেকে প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এমসিকিউ তো আসেই, সাথে সাথে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টেও এখান থেকে কোশ্চেন চলে আসে। সো অবশ্যই মনোযোগ দিয়ে এখানে যে 8টা নাম আছে 8টা নাম একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে দেখো প্রথম যেই প্রকারভেদ সেটাকে 1 নাম্বারটা সেটাকে বলা সাধারণ কাচ। সো কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে সাধারণ কাচের অপর নাম কি, তাহলে কি মনে রাখবো, সাধারণ কাচের অপর নাম কি, সোডা কাচ বা সফট গ্লাস বা বোতল গ্লাস। সো যে কোনো একটা আমাদের আসতে পারে। সো আমরা মনে রাখবো যে সাধারণ কাচকে বলা হয় সোডা গ্লাসও বলা হয়, সফট গ্লাসও বলা হয়, আবার বোতল গ্লাসও বলা হয়। তারপর যেটা করতে হবে যে এই যে সাধারণ কাচ এর সংকেতটা কি, তো সংকেতটা কি হবে যে Na2O ডট ক্যালসিয়াম অক্সাইড X অণু আমাদের কি হবে, সিলিকা। তারপর যেটা করতে হবে ব্যবহারটা করতে হবে। সো ব্যবহারটা কি, এটা এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে সাধারণ কাচ কিন্তু তাপে সহজে গলে যায়, এর জন্য মেনলি কি কি তৈরি করা হয়, গ্লাস, তারপর টিউব, বোতল, জানালা কাচ তৈরিতে আমাদের বাসা বাড়িতে যে জানালা কাচ থাকে সেটা তৈরিতে কি ব্যবহার করা হয়, সাধারণ কাচ ব্যবহার করা হয়। তারপর যেটা পড়তে হবে যে পটাশ গ্লাস। তো পটাশ গ্লাস থেকে কি কি পড়তে হবে, আমাদের প্রথম যেটা পড়তে হবে যে পটাশ গ্লাসের অপর নামগুলো কি, সেই অপর যে নামগুলো আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। সো পটাশ গ্লাসকে বলা হয় হার্ড গ্লাসও বলা হয়, রেফ্রেক্টরি গ্লাসও বলা হয়। সো এখান থেকে তার সংকেতটা পড়তে হবে, সংকেত কি, K2O CaO এবং X সিলিকা। সো এখান থেকে ব্যবহারটা পড়তে হবে। সো ব্যবহারটা কি, এখানে একটা পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে যে পটাশ গ্লাস কিন্তু অধিক তাপে গলে যায়, তো নরমাল তাপে গলে না, কিন্তু অধিক তাপ দিলে গলে যায়। এর জন্য কি কি তৈরি করা হয়, সেখান থেকে বুলেট তৈরি করা হয়, পিপেট তৈরি করা হয়, বিকার তৈরি করা হয়, শক্ত কাচ যন্ত্র তৈরি করা হয়। তারপর যেটা পড়তে হবে যে লেড গ্লাস সম্পর্কে। সো প্রথমে পড়তে হবে লেড গ্লাসের যে অপর যে নামগুলো সেই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। সেটা কি, ফ্লিট গ্লাস বা অপটিক্যাল গ্লাস। তাহলে আমাদের কোশ্চেনে চলে আসতে পারে যে লেড গ্লাসের অপর নাম কি, তাহলে কিন্তু আমরা বলবো অপটিক্যাল গ্লাস। তো এখান থেকে পড়তে হবে সংকেতটা কি, তো সংকেতটা কি হবে যে Na2O K2O PbO এবং X অণু সিলিকা। তো এখান থেকে ব্যবহারে যেটা করতে হবে যে এখানে মনে রাখতে হবে যে লেড গ্লাস কিন্তু খুবই স্বচ্ছ হয়। তাহলে কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে কোন গ্লাস খুবই স্বচ্ছ হয়, তাহলে কি মনে রাখবো, লেড গ্লাস বা অপটিক্যাল গ্লাস খুবই স্বচ্ছ হয়। এর জন্য এখানে কি কি তৈরি করা হয়, তো চশমার কাচ তৈরিতে আমাদের লেড গ্লাস ব্যবহার করা হয়, বাল্ব আমাদের বাসা বাড়িতে যে বৈদ্যুতিক বাল্ব থাকে বাল্ব তৈরি করতে ব্যবহার করি, অপটিক্যাল যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো তৈরি করতে আমাদের কি করা হয়, লেড গ্লাস ব্যবহার করা হয়। তারপর যেটা পড়তে হবে সেটাকে বলে সিরিয়াম গ্লাস। তো এই সিরিয়াম গ্লাস থেকে যেটা পড়তে হবে যে সংকেতটা পড়তে হবে, যে সংকেতটা কি হবে, Na2O K2O Cr2O3 এবং X অণু সিলিকা। তো
এখান থেকে যেটা করতে হবে যে ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। সো এটা মেনলি কোথায় ব্যবহার করা হয়, এটা মেনলি চোখের জন্য ক্ষতিকর ইউভি রশ্মি প্রতিরোধ করে থাকে। যেহেতু চোখের জন্য ক্ষতিকর যে সূর্য থেকে যে ইউভি রশ্মি আসে সেটা প্রতিরোধ করে থাকে, এর জন্য উন্নত চশমার কাজ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, সিরিয়ান গ্লাস ব্যবহার করা হয়। সো নর্মাল যে চশমা আছে সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় লেড গ্লাস, বাট উন্নত মানের যেগুলো চশমা যেগুলো আমাদের যে সূর্যের ইউভি রশ্মি প্রতিরোধ করে সেটা তৈরি করতে আমাদের কি লাগে, সিরিয়ান গ্লাস ব্যবহার করা হয়। তারপর যেটা পড়তে হবে 5 নাম্বার, 5 নাম্বারটা পড়তে হবে অর্ধস্বচ্ছ সাদা গ্লাস। তো এটাকে কি বলা হয়, অপাল গ্লাসও বলা হয়। সো এখান থেকে কি পড়তে হবে, সংকেতটা পড়তে হবে। সংকেতটা কি, যে Na2O, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, X অণু সিলিকা এবং ক্যালসিয়াম CaF2। এখান থেকে কি পড়তে হবে, যে ব্যবহারটা পড়তে হবে। ব্যবহারটা কি, যে বাতির শেড তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে কোশ্চেন চলে আসতে পারে যে বাতির শেড তৈরিতে কোন গ্লাস ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবো যে বাতির শেড তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, অর্ধসত্য সাদা গ্লাস বা অপাল গ্লাস ব্যবহার করা হয়। তারপর 6 নম্বর যেটা পড়তে হবে যে পাইরেক্স গ্লাস। তো কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে পাইরেক্স গ্লাসের অপর নাম কি। তাহলে মনে রাখবো অপর নাম কি, জিঙ্ক গ্লাস বা বোরোসিলিকেট গ্লাস। সো এখান থেকে যেটা পড়তে হবে, সংকেতটা মনে রাখতে হবে। সংকেতটা আমরা এখানে লিখে দিচ্ছি, যে সংকেতটা মনে রাখতে হবে এবং পড়তে হবে এর ব্যবহারটা। সো ব্যবহারটা কি পড়তে হবে, যে এটা কিন্তু খুবই তাপসহ, এটা খুবই তাপসহ করে। তাহলে আমাদের কোশ্চেন চলে আসতে পারে যে এই যে গ্লাসগুলো আছে এই গ্লাসের ভিতরে কোন গ্লাসটা বা কোন কাজটা খুবই তাপ সহন করে, কোনটা, পাইরেক্স গ্লাস। সো পাইরেক্স গ্লাস থেকে যেটা পড়তে হবে যে রাসায়নিক বিকারক তৈরি করা হয় কোথা থেকে, জিঙ্ক গ্লাস বা পাইরেক্স গ্লাস থেকে। তাহলে আমাদের কোশ্চেন চলে আসতে পারে যে রাসায়নিক বিকারক কোন গ্লাস বা কোন কাজ থেকে তৈরি করা হয়। তাহলে কি বলবো, জিঙ্ক গ্লাস, পাইরেক্স গ্লাস বা বোরোসিলিকেট গ্লাস থেকে রাসায়নিক বিকারক তৈরি করা হয়। তারপর যেটা পড়তে হবে যে তন্তু গ্লাস। তো তন্তু গ্লাসকে কি বলা হয়, ফাইবার গ্লাস। তো এখান থেকে যেটা পড়তে হবে যে এর ব্যবহারটা হলো এটা তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, অর্থাৎ তাপ বা বিদ্যুৎ অপরিবাহী, পরিবহন করে না। তাহলে এখান থেকে এর জন্য কি দেওয়া হয়, ঝালর তৈরি করা হয় এবং পশমী বস্তু তৈরি করা হয়। কোশ্চেন চলে আসতে পারে পশমী বস্তু কোন কাজ থেকে তৈরি করা হয়। তাহলে কোন কাজ থেকে, তন্তু গ্লাস বা ফাইবার গ্লাস থেকে তৈরি করা হয়। তারপর যেটা পড়তে হবে সেটা লিমিটেড সেফটি গ্লাস। এটা কোথায় ব্যবহার করা হয়, ব্যবহারটা জাস্ট মনে রাখবো। মনে রাখবো যে মোটর গাড়ির জানালার কাজ তৈরিতে বা আমরা বিভিন্ন ধরনের যে বাস ট্রাকের যে জানালার যে কাজগুলো থাকে সেটা তৈরিতে কি ব্যবহার করা হয়, আমাদের এই গ্লাসটা ব্যবহার করা হয়। সো আমাদের এই যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলোর আমরা নামগুলো মনে রাখবো, এর যে অপর যে নামগুলো আছে সেটা মনে রাখবো, এই সংকেতটা মনে রাখার চেষ্টা করবো এবং এর ব্যবহারটা অবশ্যই মনে রাখবো। সো এখন আমরা যে টপিক নিয়ে পড়বো সেটা হলো সিরামিক। সো সিরামিক থেকে কিছু ইনফরমেশন আছে বা জ্ঞানমূলক টাইপের কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য পড়া লাগবে। সো তোমাদের মনে একটা কোশ্চেন এখন চলে আসতে পারে যে ভাই এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো। সো আসলে কিন্তু বইয়ে কিন্তু সিরামিকে কিন্তু আরো অনেক ইনফরমেশন আছে, বাট আমি কিন্তু সব ইনফরমেশন এখানে পড়াচ্ছি না। তোমাদের যেগুলা না জানলেই নয়, অর্থাৎ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি শুধুমাত্র সেই টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি। সো এই টপিকগুলো অবশ্যই মনে রাখবা, কারণ এই সিরামিকের এই যে ইনফরমেশনগুলো আছে দেখবা কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা না একটা এমসিকিউ কমন পাবো এবং বোর্ড পরীক্ষা দেখবা যে জ্ঞানমূলক টাইপ প্লাস এমসিকিউ টাইপও তোমার এইখান থেকে চলে আসতে পারে। তাহলে প্রথমে যেটা করবো যে সিরামিকের যে টপিকটা পড়তে হবে, প্রথম যে কোশ্চেনটা আসতে পারে সিরামিকের কাঁচামাল কয়টি। তাহলে মনে রাখবো সিরামিকের কাঁচামাল কয়টি, 3টি। সো 3টি কি কি এটা পড়তে হবে। সো দেখা যায় মাঝে মধ্যে এই 3টির আমাদের অনুদানমূলক প্রশ্ন সৃজনশীলের খ নম্বরে চলে আসে। তাহলে 3টি কি কি, 1 নম্বরটা হলো যে কাদামাটি, যেটাকে বলা হয় সাইনা ক্লে বা কেউলিন মাটি, বা যেটাকে বলা হয় কেউলিনাইট বা হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট, যেটা সংকেতটা আমাদের মনে রাখতে হবে। সো আমাদের কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে সাইনা ক্লের যে সংকেত সেটা লেখো, বা কাদা মাটির যে সংকেত সেটা লেখো, বা কেউলিন মাটির যে সংকেতটা লেখো। সো অবশ্যই আমাদের সংকেতটা মনে রাখতে হবে। সংকেতটা কি, যে অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অণু সিলিকা এবং 2 অণু পানি। তারপরে সিরামিক কাঁচামাল যে 2 নম্বর যে সেটাকে বলা হয় সিলিকা, বা ওটাকে বলা হয় কোয়ার্টজ বা ফিল্ড, যেটা সংকেত কি SiO2। সো আমাদের কোশ্চেন চলে আসতে পারে যে সিলিকা বা ফিল্টের সংকেত কি, তখন কিন্তু লেখা লাগবে। তারপর পড়তে হবে 3 নম্বর যে কাঁচামাল সেটাকে বলা হয় ফেলিসপান বা বিগালক বা ফ্লাক্সিং পদার্থ। সো যে ফেলিসপান, এই সিরামিক তৈরিতে 3 ধরনের ফেলিসপার ব্যবহার করা হয়। সো এই 3 ধরনের কি কি, সো এই 3 ধরনেরটা পড়তে হবে। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সময় দেখা যায় বোর্ড পরীক্ষায় খ নাম্বার এবং অনুধাবনমূলক চলে আসে, আবার মাঝে মধ্যে দেখা যায় অ্যাডমিশন টেস্টে এমসিকিউ কিন্তু চলে আসে। সো 3টা কি কি, সো 3 ধরনের যে আমাদের ফেলিসপার আছে, প্রথমটাকে বলা হয় সোডা ফেলিসপার। সো সোডা ফেলিসপার থেকে যেটা পড়তে হবে সংকেতটা পড়তে হবে। তারপর পটাশ ফেলিসপার, এখান থেকে এর যে সংকেতটা আছে সংকেতটা পড়ে নিব। তারপরে এখানকার যে লাইম ফেলিসপার, এর যে সংকেতটা আছে সংকেতটা মনে রাখবো। সো এই 3টার যে সংকেত আছে সংকেতটা অবশ্যই মনে রাখা লাগবে।
তারপর আমাদের যে ফেলিসপারে যে অন্যান্য যে বিগালকগুলো আছে এই বিগালকগুলো কি কি সেটা পড়তে হবে। তো একটা হলো কি বোরাক্স, সো বোরাক্সের সংকেতটা আমরা মনে রাখবো। আরেকটা কি হলো বেরোলাইট, সো বেরোলাইটের সংকেতটা আমরা মনে রাখবো। তারপর যেটা পড়তে হবে রিফ্লেক্টরি দ্রব্য বা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যেটা সেটাকে বলে মুলাইট, সো এই মুলাইটের সংকেতটা মনে রাখতে হবে। এবং রিফ্লেক্টরি যে দ্রব্য হিসেবে কি কি ব্যবহার করা হয় সেটা পড়তে হবে। কি কি ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, চুনা পাথর ব্যবহার করা হয়, ডোলোমাইট ব্যবহার করা হয়। সো মাঝে মধ্যে কিন্তু চলে আসে যে ডোলোমাইটের সংকেত কি লিখবো, সো এটা আমরা মনে রাখবো। তারপর ব্যবহার করা হয় ম্যাগনেসাইট, সো মাঝে মধ্যে চলে আসে ম্যাগনেসাইটের সংকেত কি লিখবো, তখন কিন্তু আমাদের লেখা থাকবে। তারপর ব্যবহার করা হয় ক্রিস্টোবেলাইট, সো ব্যবহার করা হয় ক্রিস্টোবেলাইট, সো ক্রিস্টোবেলাইটের সংকেতটা মনে রাখতে হবে। ব্যবহার করা হয় FeO আর TiO2, সেগুলা কি রিফ্লেক্টরি দ্রব্য হিসেবে কোথায় ব্যবহার করা হয়, সিরামিকে ব্যবহার করা হয়। তারপর যেটা বলতে হবে যে সিরামিকের গ্লেজিং বা ছিদ্র বন্ধ করা, সিরামিকের যে ছিদ্রগুলো থাকে তৈরি করার সময় সেটা বন্ধ করার জন্য বা বিস্কুট ফায়ারিং উপাদানগুলো কি কি, তাহলে কোশ্চেন এভাবে চলে আসতে পারে সিরামিকের বিস্কুট ফায়ারিং উপাদানগুলো কোন, নিচের কোনটি, এমসিকিউতে চলে আসতে পারে। তো এইখানে যেই কয়েকটা আছে এই কয়েকটা আমরা অবশ্যই মনে রাখবো। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এই যে আমাদের 4টা লাইন আছে, 4টা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য। যে কি সিরামিককে নীল বর্ণ করে কোন পদার্থ, তাহলে মনে রাখবো 0.5% কোবাল্ট অক্সাইড। তারপর কোশ্চেন চলে আসতে পারে সিরামিককে সবুজ বর্ণ করে কোন যৌগ, তাহলে কি মনে রাখবো কপার অক্সাইড। তারপর কোশ্চেন চলে আসতে পারে সিরামিককে হলুদ বর্ণ করে কে, তাহলে কি পড়বো Fe2O3। তাহলে সিরামিককে বেগুনি বর্ণ কে করে, তাহলে কি মনে রাখবো ম্যাঙ্গানিজ অক্সাইড। সো এই যে 4টা আছে 4টা অবশ্যই মনে রাখবো। তারপর যারা পড়তে হবে সিরামিকের ব্যবহার, সো সিরামিকটা কোথায় কোথায় ব্যবহার করা হয়। সো আমরা জানি সিরামিক কিন্তু কি কুপরিবাহী পদার্থ, তাই সেখান থেকে আমাদের তাপ কিন্তু পরিবাহিত হয় না। যেহেতু সিরামিক তাপ কুপরিবাহী পদার্থ তাহলে সিরামিককে কোথায় ব্যবহার করা হয়, ফার্নেস বিদ্যুতিক ইনসুলেটর তৈরিতে কিন্তু এই যে সিরামিক আছে সিরামিকটা ব্যবহার করা হয়। সো সিরামিক থেকে যে এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবা, কারণ এই ইনফরমেশন থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় প্লাস অ্যাডমিশন টেস্টে কিন্তু এমসিকিউ চলে আসে। এখন আমরা পড়বো পাল্প পেপার বা কাগজের মন্ড সম্পর্কে। সো এখানে মেনলি পাল্প বলতে বোঝা হলো মন্ড আর পেপার মানে কি কাগজ। সো সেটা সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন আমাদের বইয়ে দেওয়া আছে, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ এই প্রায় ইনফরমেশন থেকে প্রায় সময় দেখা যায় অ্যাডমিশন টেস্টে বা বোর্ড পরীক্ষায় এমসিকিউ চলে আসে। মাঝে মধ্যে এখান থেকে দেখা যায় আমাদের জ্ঞানমূলক টাইপের কোশ্চেনে চলে আসে। সো এই ইনফরমেশনগুলো মনে রাখবো, বা যদি আমাদের বোর্ড পরীক্ষায় কোনো সৃজনশীল আসে তো সৃজনশীল দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে যেটা বলতে হবে যে কি পাল্প বলতে বলছে মন্ডস, এই যে পাল্পটা আছে এটা কি কি দ্বারা তৈরি, এটা আমাদের প্রশ্ন আসতে হবে। তাহলে মনে রাখবো সেটা কি দ্বারা তৈরি হতে পারে, আখের ছোবড়া দ্বারা, কাঠ দ্বারা, খড় দ্বারা, বাঁশ দ্বারা, পাটকাঠি দ্বারা এবং শন দ্বারা তৈরি হতে পারে। তো এর উপাদানগুলো কি, তো 1 নম্বর উপাদান থাকে, অর্থাৎ মন্ডের কি উপাদানগুলো কি কি থাকে, 1 নম্বর থেকে সেলুলোজের ফাইবার বা যেটাকে বলা হয় আঁশ। তো আঁশ কতটুকু থাকে, 40 থেকে 45%। এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার, কারণ অনেকবার বোর্ড পরীক্ষা চলে আসছে যে মন্ড বা যে পাল্প থাকে সেখানে সেলুলোজের পরিমাণ কতটুকু থাকে। তারপর কি থাকে যে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ কত থাকে 30 থেকে 35%। তারপর থাকে হলো লিগনিন বা ত্রিমাত্রিক পলিমার, এটা কত থাকে 20 থেকে 30%। তো এই পার্সেন্টেজগুলো আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখবো। প্রায় সময় চলে আসে যে পাল্পের হেমিসেলুলোজ কত পার্সেন্ট থাকে বা মন্ডে কতটুকু লিগনিন থাকে সেটা লিখো, তখন কিন্তু আমাদের এভাবে মনে রাখতে হবে। তারপর যেটা বলতে হবে যে পাল্প বা মন্ডে 3 ধরনের রাসায়নিক পদ্ধতি উৎপাদন করা যায়। তো 3 ধরনের কি কি রাসায়নিক বন্ধনগুলো আছে সেটা পড়তে হবে। সো যে পদ্ধতি আছে প্রথমটাকে বলা হয় সালফেট পদ্ধতি, যেটাকে বলা হয় ক্রাফট পদ্ধতি। এটা মিলে কর্ণফুলী পেপার মিলে কিন্তু ব্যবহার করা হয়। সো আরেকটা হলো যে সালফাইড পদ্ধতি, আরেকটা হলো সোডা পাল্প পদ্ধতি। সো প্রথমে আমাদের বই যেহেতু সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছে, সো মেইনলি আমরা সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতির কিছু ইনফরমেশন জানবো। সো প্রথমে যেটা জানবো যে সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতিতে পাল্প তৈরির উপাদানগুলো কি কি লাগে, কি কি উপাদানের মাধ্যমে আমরা কাগজ যে আমরা যে খাতা কলমে যে কাগজগুলো ব্যবহার করি সেটা কিভাবে তৈরি করা হয়। সো প্রথমে যেটা লাগে সেটা লাগে কি, আমাদের সালফেট পদ্ধতি প্রথমে লাগে সেলুলোজ লাগে। তো সেলুলোজের উৎস হিসাবে কি ব্যবহার করে, আমাদের ব্যালসাম কাঠ ব্যবহার করা হয়। এমসিকিউ চলে আসতে পারে সালফেট পদ্ধতিতে সেলুলোজের উৎস হিসেবে কোনটা আমরা ব্যবহার করি, তাহলে কি লিখবো ব্যালসাম কাঠ। সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর যেটা পড়তে হবে যে আমাদের কি ব্যবহার করে কুকিং লিকার বা সাদা লিকার হিসেবে বা সেলুলোজ ও যদি হেমিসেলুলোজ ও লিগনিন পৃথক করার জন্য আমাদের সালফেট পদ্ধতিতে কি কি উপাদানগুলো লাগে। সো মনে রাখবো কি কি উপাদান লাগে, আমাদের 27% Na2S
25% সোডিয়াম হাইড্রোক্সাইড, 14% সোডিয়াম কার্বনেট এবং 2% কি লাগে, পানি লাগে। তাহলে মনে রাখবো যে কুকিং লিকারে আমাদের কতটুকু কি কি উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো মনে রাখবো। সো কুকিং লিকার বা সাদা লিকার কি করা হয় মেনলি এখানে সেলুলোজ হতে হেমোসেলুলোজ ও লিগলিন পৃথককরণ করা হয়। সো কোশ্চেন যদি চলে আসে সাদা লিকার কাকে বলে বা কুকিং লিকার কাকে বলে, তাহলে কি বলবো, সেলুলোজ হতে হেমোসেলুলোজ ও লিগলিন পৃথককরণ পদ্ধতিকে কি বলা হয়, কুকিং লিকার বলা হয় বা সাদা লিকার বলা হয়। সেটা কোথায় করা হয়, সালফেট পদ্ধতিতে করা হয়। তারপর যেটা পড়তে হবে তাপমাত্রা কত রাখা হয়, অর্থাৎ কুকিং লিকার বা সাদা লিকার করার সময় তাপমাত্রা কত রাখা হয়, 170 ডিগ্রি থেকে 176 ডিগ্রি সেলসিয়াস ও চাপ কত রাখা হয়, 15 অ্যাটমসফিয়ার। তারপর যেটা পড়তে হবে যে এই যে সালফেট পদ্ধতি বা কাফ পদ্ধতি, এখানে আমাদের ব্লিচিং এজেন্ট হিসেবে কি কি ব্যবহার করা হয়, ব্লিচিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়, ক্লোরিন ডাইঅক্সাইড, তারপর ক্যালসিয়াম হাইপোক্লোরাইড এবং আমাদের কি ব্যবহার করা হয় C3H2O। তারপর আমাদের কি ব্যবহার করা হয় সালফেট পদ্ধতিতে ব্ল্যাক লিকার বা বাদামি বর্ণ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা কি কি ব্যবহার করা হয়, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট এবং লিগলিন ব্যবহার করা হয়। সো এমসিকিউ চলে আসতে পারে যে সালফেট পদ্ধতিতে ব্ল্যাক লিকার হিসেবে কি কি ব্যবহার করা হয়। সো মনে রাখবো যে এখানে যে যৌগগুলো আছে সেটা কিন্তু ব্যবহার করা হয়। তারপরে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কোশ্চেন চলে আসতে পারে যে পাল্প বা মন্ড থেকে কাগজ কিভাবে তৈরি করা হয়, কোন মেশিনে তৈরি করা হয়। সো এই ধাপটা আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো মনে রাখবো কি করা, প্রথমে বিটিং করা হয়। সো বিটিং করার সময় আমাদের সাইজিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় রেজিন আর ফিটকিরি। এটা কোথায় তৈরি করা হয় মেনলি, যে পাল্প বিটারে আমাদের, অর্থাৎ পাল্প যে বিটার যে মেশিনটা আছে সেখানে আমাদের এই কাজটা করা হয়। তারপর কি করা হয়, রিফাইনিং করা হয়েছে। রিফাইনিং করার সময় আমাদের ফিলার হিসেবে কি কি ব্যবহার করা হয়, আমাদের ট্যালক ব্যবহার করা হয়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমাদের প্রায় সময় চলে আসে যে ট্যালকের সংকেত কি, তাহলে মনে রাখবো যে ট্যালকের যে সংকেতটা আছে সেই সংকেতটা আমরা মনে রাখবো। সো ট্যালকটা কোথায় ব্যবহার করা হচ্ছে, তাহলে রিফাইনিং করার সময় আমাদের ফিলার হিসেবে ব্যবহার করা হয়। আর কি কি ব্যবহার করা হয়, ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয় আর TiO2 ব্যবহার করা হয় এবং বিরঞ্জক হিসেবে কি ব্যবহার করা হয়, আমাদের ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। সো এটা কোন ইঞ্জিনে অর্থাৎ কোন যন্ত্রে এই কাজটা ঘটে, এটা কোথায় ঘটে, জর্ডান ইঞ্জিনে। তারপরে কি করে, সেখান থেকে আমাদের কাগজের শীট তৈরি করা হয়, অর্থাৎ এই যে আমাদের কাগজের শীটটা কোথায় তৈরি করা হয়, ফোর্ডিনিয়াল মেশিনে কিন্তু তৈরি করা হয়েছে। এভাবে কি হচ্ছে, আমাদের পাল্প বা মন্ড যে কাগজের যে স্তূপ আছে সেখান থেকে কাগজ কিন্তু খুব সহজে তৈরি করা আছে। কাগজ পেলে কোথা থেকে তৈরি হচ্ছে, মেনলি পাল্প বা মন্ড থেকে আমরা যেই যে খাতা কলমে যে কাগজগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু খুব সহজে তৈরি করা হয়। সো এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবা, কারণ এই ইনফরমেশন থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, জ্ঞানমূলক টাইপের কোশ্চেনও আসতে পারে, সৃজনশীলও আসতে পারে এবং বোর্ড পরীক্ষায় এখান থেকে তো কোশ্চেন প্রায় সময় চলে আসে। সো এখন আমরা সিমেন্ট সম্পর্কে পড়বো। সো সিমেন্ট থেকে কি কি পড়তে হবে, এট ফার্স্ট যেটা পড়তে হবে যে সিমেন্ট কয় প্রকার, মনে রাখবো সিমেন্ট কয় প্রকার, 4 প্রকার। তো কোশ্চেন চলে আসতে পারে যে সিমেন্ট যে 4 প্রকার এটা কি কি ব্যাখ্যা করো, তখন আমাদের কি লিখতে হবে যে সিমেন্ট 4 প্রকার কি কি। এক নম্বর হলো পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা হাইড্রোক্লিক সিমেন্টও বলা হয়। সো হাইড্রিক সিমেন্টও বলা হয়। এটা কোথায় কোথায় মেনলি ব্যবহার করা হয়, বাংলাদেশ এবং ইংল্যান্ডে ব্যবহার করা হয়। তারপর দেখো 2 নম্বর যেটা আছে সেটাকে বলা হয় পোজোলানা সিমেন্ট। সো পোজোলানা সিমেন্ট এবং 3 নম্বর যেটা আছে সেটাকে বলা হয় ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট এবং 4 নম্বর যে সিমেন্ট সেটাকে বলা হয় ক্ষয়রোধকারী সিমেন্ট। সো সিমেন্ট এই 4 প্রকারের 4টা প্রকার ভেদের নামটা আমরা অবশ্যই মনে রাখবো। তারপর যেটা পড়তে হবে এই যে আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট বা হাইড্রোক্লিক সিমেন্ট যা আছে এটা সম্পর্কে একটু আমাদের জানতে হবে, কারণ আমাদের বইয়ে মেনলি পোর্টল্যান্ড সিমেন্ট যেটা বাংলাদেশ বা ইংল্যান্ডে ব্যবহার করে সেটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছে। সো এই ইনফরমেশনগুলো অবশ্যই আমাদের বোর্ড পরীক্ষার জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য জানা লাগবে। সো প্রথমে মনে রাখতে হবে এই যে পোর্টল্যান্ড সিমেন্টটা আছে এর উপাদানের অনুপাতগুলো কি কি, অর্থাৎ কি কি অনুপাতে থাকে। তাই মনে রাখবা যে সিলিকা বা যেটা বালি বলে এবং অ্যালুমিনা এটার অনুপাত থাকে কত, এটার অনুপাত থাকে হলো 2.5 থেকে 4% 4 পর্যন্ত। আবার এই পাশে দেখো শতকরা ক্যালসিয়াম অক্সাইড এর সাথে শতকরা বালি এবং শতকরা অ্যালুমিনা এবং Fe2O2 এর যে অনুপাত, অর্থাৎ এই দুটোর অনুপাত কত থাকে 1.9 থেকে 2.1 পর্যন্ত। তারপরে দেখো পোর্টল্যান্ড সিমেন্টের আমাদের তৈরির কিছু ধাপ সম্পর্কে জানতে হবে। কি কি ধাপ জানতে হবে, পোর্টল্যান্ড সিমেন্ট তৈরির ধাপে প্রথম যেটা থাকে যে পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদনে 3টি স্তরে সম্পন্ন করা হয়। কয়টি স্তরে, 3টি স্তর আছে। 3টি স্তর কি কি, 1 নম্বর যে স্তর সেটা কি, সিক্ত পদ্ধতি ও শুষ্ক পদ্ধতিতে কাঁচামাল গুঁড়ার মিশ্রণ তৈরি করা হয়। কি তৈরি করতে, পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদন বা তৈরি করতে, প্রথম ধাপ হলো এটা। দ্বিতীয় নম্বর যেটা থাকে সেটা কি, ভস্মীকরণ প্রক্রিয়ায় পোর্টল্যান্ড সিমেন্টের গুঁড়ার মূল উপাদান সিমেন্টের নুড়ি বা ক্লিংকার তৈরি করা হয়। এটা দ্বিতীয় নম্বর যোগ দেয়া। তাহলে কি তৈরি করা হয় মেনলি এখানে, সিমেন্টের নুড়ি বা ক্লিংকার। আমাদের এমসিকিউ এভাবেও চলে আসতে পারে যে পোর্টল্যান্ড সিমেন্টের গুঁড়ার মূল উপাদান কি, তাহলে কি মনে রাখবো মূল উপাদান কি হবে,
সিমেন্টের নুড়ি, যেটার অপর নাম কি ক্লিংকার। সো এইখানে আমাদের ক্লিংকার থেকে কি কি পড়তে হবে বা সিমেন্টের নুড়ি থেকে কি কি পড়তে হবে, ক্লিংকারের প্রধান উপাদান কি। তো কোশ্চেন চলে আসতে পারে ক্লিংকারের প্রধান উপাদান কত পার্সেন্ট থেকে 50%। সো এটার নামটা অবশ্যই মনে রাখবো, এটা আমাদের এমসিকিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো নামটা কি, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, যেটা সংকেতটা আমরা মনে রাখবো। আবার ক্লিংকারের দ্বিতীয় যে উপাদান থাকে সেটা কত থাকে 25%। সো এটার নামটা মনে রাখবো, এটার নাম কি হবে ডাই ক্যালসিয়াম সিলিকেট। এর নামটা মনে রাখবো এবং সংকেতটা অবশ্যই মনে রাখবো। আমাদের এমসিকিউ চলে আসতে পারে ক্লিংকারের দ্বিতীয় যে উপাদান থাকে সেটার নাম কি। তারপর যেটা পড়তে হবে যে ক্লিংকারের তৃতীয় উপাদান এটা কত পার্সেন্ট থাকে, 10% থাকে। সো এটা কি, এটা হলো ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। সো এটার যে সংকেতটা আছে সংকেতটা অবশ্যই মনে রাখবো। এবং চতুর্থ নম্বর যেটা আছে সেটা কত থাকে, 10% থাকে ক্লিংকারের চতুর্থ উপাদান, সেটার নাম কি টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফেরাইট। সো এটার যে সংকেতটা আছে সংকেতটা অবশ্যই মনে রাখবো। তারপর যেটা বলবো যে এর কত নম্বর হয়ে গেল, 1 নাম্বার এবং 2 নাম্বার ধাপটা বা 2 নাম্বার স্তরটা কমপ্লিট হলো। যে তারপরে দেখো আমাদের 3 নাম্বার যে ধাপটা আছে, তো 3 নাম্বার ধাপটা কি, 3 নাম্বার ধাপটা হলো ক্লিংকারের সাথে সিমেন্টের জমাট বাঁধা মন্থর করার জন্য, অর্থাৎ মন্থর করার জন্য কি ব্যবহার করা হয়, 2 থেকে 3% জিপসাম ব্যবহার করা হয় বা জিপসাম যোগ করা হয়। তাহলে কোশ্চেন এভাবে চলে আসতে পারে ক্লিংকারের সাথে সিমেন্টের জমাট বাঁধা মন্থর করতে কি ব্যবহার করা হয়, জিপসাম ব্যবহার হয়। কত পার্সেন্ট, 2 থেকে 3%। সো কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে জিপসামের সংকেত লেখো। তো এটা আমাদের অনেকবার অলরেডি পরীক্ষা চলে আসছে বোর্ড পরীক্ষায়। সো মনে রাখবো জিপসামের সংকেত কি হবে, ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি। সো এটা কিন্তু আমাদের অবশ্যই এই যে সিমেন্ট আছে সিমেন্টের প্রকারভেদের যে পোর্টল্যান্ড সিমেন্টের এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। তারপর যেটা করতে হবে যে সিমেন্ট শিল্পের কিছু দূষক কিন্তু আছে। সো এই দূষকগুলোর নাম মনে রাখতে হবে। সো আমাদের এমসিকিউ চলে আসতে পারে বা আমাদের জ্ঞানমূলক টাইপ বোর্ড পরীক্ষা চলে আসতে পারে যে সিমেন্টের শিল্পের দূষক হিসেবে কোনগুলো উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, আমাদের চুনাপাথর উৎপন্ন হয়, যেটা আরেকটা নাম হলো লাইমস্টোন, ক্লে উৎপন্ন হয়, ক্লিংকার যে তৈরি হয়, তারপর কি কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, SO2 এবং NOx। তো এই যে কয়েকটা আছে এগুলা কিন্তু সিমেন্ট শিল্পের জন্য দূষক। সো আজকে তোমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এরপর নেক্সট ভিডিওতে মেনলি আমি যে অর্থনৈতিক রসায়নের বাকি যে অংশটুকু আছে, যে লাস্ট যে পার্ট, সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।